মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। এখানে বেশিক্ষণ থাকলে সুলতানের সিপাহীরা তোমাকে আবার ধরে না নিয়ে যায়। মাথা মোটাগুলোর তো জ্ঞানগম্যি নেই কিছু। তুমি যদি শেহজাদিকে শাদি করার স্বপ্ন নিয়ে আসো তো ফিরে যাও শেহজাদা, তার প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। যদি ওয়াকাকের পথ বাতলে দাও তো দাও, নইলে আমি চললাম। আমি নিজেই খুঁজে নেব সে পথ। আজ থেকে তুমি ঘরে বন্দি থাকবে আর বেরোতে পারবে না। এত বড় স্পর্ধা শেহজাদি লতিফার মুখের উপর না বলা। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন শেহজাদা হীরার কাহিনী দ্বিতীয় পর্ব। শেহজাদা হীরার মন খারাপ। হাকিম বলে শেহজাদার মনের অসুখ। মনের অসুখ সারাতে শেহজাদাকে পাঠানো হয় সুলতানের শিকার বাড়ি। সেখানেই শিকারে গিয়ে একটি খরগোশ পছন্দ হয়ে যায় শেহজাদার। ওকে মেরো না কেউ, ওকে আমি পুষবো। খরগোশের পেছনে ছুটতে ছুটতে শেহজাদা দল ছুট হয়ে যায়, গিয়ে পড়ে অজানা এক বাগানে। সেখানেই পরিচয় হয় ব্যাবিলনের সম্রাটের সঙ্গে। ব্যাবিলনের সম্রাট জানায় সে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছে, কারণ তার 7 ছেলে সিনমাসিনের শেহজাদি মুরাকে শাদি করার আশায় প্রাণ হারিয়েছে। কারণ শেহজাদিকে যদি বিয়ে করতে চাও তাহলে তার প্রশ্নের উত্তর দিতে হবে, না পারলে গর্দান যাবে। এমন অদ্ভুত শর্ত শুনে শেহজাদা হীরার কৌতূহল হয়। তার আব্বা সুলতান শামস শাহের নির্দেশ উপেক্ষা করেই শেহজাদা পৌঁছে যায় সিনমাসিন। সিনমাসিনের সুলতান শেহজাদির আব্বা সুলতান কামুস তার দোস্তের বেটা শেহজাদা হীরাকে সাবধান করেন, কিন্তু তার নিষেধও উপেক্ষা করে শেহজাদা হীরা। অগত্যা সুলতান কামুস শেহজাদা হীরাকে শেহজাদির সামনে উপস্থিত করার অঙ্গীকার করে, কিন্তু সে কথা দেওয়া সত্ত্বেও অযথা দেরি করতে থাকে। আশা একটাই, যদি শেহজাদার মন পরিবর্তন হয়, কারণ সুলতান নিশ্চিত যে যদি তাকে নিজের মেয়ের সামনে দাঁড় করায়, শেহজাদা হীরারও শেষ পরিণতি মৃত্যুই হবে। আর নিজের দোস্তের বেটার এই করুণ পরিণতি সুলতান কিছুতেই চায় না। কিন্তু শেহজাদা হীরা শেষ পর্যন্ত ফন্দি বের করেই ফেলে। শুরু করো বেগম শেহজাদ। শেহজাদা হীরা বাগানে ঢুকলো কি করে শুনি। বাগানে কি আদৌ সে ঢুকতে পারলো আপা? ঢুকতে পারবে না কেন? না ঢুকতে পারলে তো কাহানিই হবে না। এই একটা পেয়েছেন আপনি হুজুর, কাহানি হবে না, কিছুতেই কাহানি হবে না। আরে আপনি যা ভাবেন তাই হলে কি শুধু কাহানি হয় নাকি? অন্য কিছু হলে কাহানি হয় না? এই তো ভেবে দেখুন না, এই কদিনে আপনি যা যা ভেবেছেন হয়েছে কিন্তু তার উল্টোটাই। হ্যাঁ, না মানে সব সময় উল্টো হবে তেমন কি কোনো কথা আছে? মানে শেহজাদা হীরা বাগানে ঢুকলো? হ্যাঁ। দেখলে দেখলে দুনিয়াজাদ, আমি এবার ঠিক বলেছি। ঢুকলো শেহজাদা হীরা ওই বাগানে। বাবা, আমাকে যতটা বোকা ভাবো আমি ততটা বোকা নই মোটেই। একটা সালতানিয়ত চালাই বলে কথা, বুঝলে? ছাই চালান, আপনি তো কবুল করেছেন। আপনি বসে বসে আপার কাহানিতে কি হলো আর কি না হলো এসবই ভাবেন, আর আমাদের আব্বা সালতানিয়াতের ভাবনা ভাবে। বেহেন, দিন দিন খুব বাচাল হয়ে যাচ্ছ তুমি। এরকম করলে কিন্তু আমি আর কাহানি শোনাবো না। না না বেগম, তুমি রাগ করো না, ওর কথায় আমি কিচ্ছু মনে করিনি। তুমি কাহানিটা শোনাও, ওটা শোনানো ছেড়ো না, তাহলে তো আর থাক সে কথা। শুরু করো। শেহজাদা হীরা বাগানে ঢুকে কি করল? তার আগে শুনুন হুজুর, শেহজাদা বাগানে ঢুকলো কি করে? বুঝতেই পারছেন হুজুর, শাহী বাগান বলে কথা। সুলতানের প্রাসাদের মধ্যেই সে বাগান। সেখানে পাহারা কত কঠিন
হ্যাঁ, তার সঙ্গে তো আবার শেহজাদি পোষা চিতাবাঘ নিয়ে স্নান করতে আসে। সে তো পরের কথা, আগে সিপাহীদের কথা বলুন হুজুর। তাদের বাদ দিলে কি হবে? তারা তো রাত দিন পাহারা দেয় বাগানে। তাই শাহজাদা প্রথমে ঠিক করলো বাগানে ঢুকে আটঘাট সব দেখে নিতে হবে। আর ওই বাগানে ঢুকতে হলে সুলতানই একমাত্র সহায়। সুতরাং সে সুলতান কামুসকে বলে, শুনেছি আপনার প্রাসাদে একটি বাগান আছে, খাস বাগান। এমন বাগান নাকি দুনিয়ায় দুটো নেই। যদি দয়া করে একবার আমাকে ওই বাগানটা দেখার অনুমতি দেন। এতে অনুমতি নেওয়ার কি আছে? ওই বাগানে আমার মেয়ে তার সখীদের নিয়ে স্নান করে রোজ দুপুরে। ওই সময়টা বাদ দিয়ে যখন ইচ্ছা যাও, আমি বলে দেব রক্ষীদের। তবে আগেই বলছি, হতাশ হবে। হতাশ হব? কেন জানতে পারি কি হুজুর? আলবাত। আরে ওই যেটা দেখার আগ্রহ তোমার, ওই ফোয়ারাটা। ফোয়ারা? হ্যাঁ, ফোয়ারা। তুমি এই ফোয়ারার কথা শুনেই বাগানে যেতে চাইছো তো? ওটা তো তোমাদের বাগানের ফোয়ারা দেখেই বানানো। হ্যাঁ মানে ফোয়ারা, হ্যাঁ হ্যাঁ ফোয়ারাই তো। ওই ফোয়ারা, হ্যাঁ ওই যে ফোয়ারাটা, ওই যে যেটা আপনি আমাদের বাগান থেকে মানে উপড়ে এনেছেন। উপড়ে এনেছি না, মানে দেখে এসেছেন। হ্যাঁ, সে কি আর আজকের কথা, কবেকার কথা? মনে হয় যেন এই সেদিনের। তোমাদের প্রদেশ ঘুরতে গিয়েছিলাম আমি, আর গিয়ে সত্যি বলতে কি ওই ফোয়ারাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আসলে তোমাদের বাগানের ওই ফোয়ারাটা দেখে আমার এত ভালো লেগেছিল, তোমার আব্বাকে জিজ্ঞেস করলে জানতে পারবে। যতদিন তোমাদের ওখানে ছিলাম, আমি সকাল বিকেল ওই ফোয়ারার পাশে গিয়ে বসে থাকতাম। তাই তো আরো বেশি করে দেখতে চাই হুজুর। দেখতে হবে না কেমন নকল করলেন? নকল করলাম? আসলে বাগান দেখার আসল উদ্দেশ্যটা তো শাহজাদা হীরা আর সুলতান কামুসকে বলতে পারেনি। জানতো যে বললে অনুমতি পাবে না নির্ঘাত, উল্টে সবাই সজাগ হয়ে যাবে, তার আর ঢোকাই হবে না ওই বাগানে। তাই সে একটা কিছু অজুহাত খাড়া করার চেষ্টা করছিল। শাহজাদার চেষ্টা সফল করে দেয় স্বয়ং সুলতান কামুস। সেই ফোয়ারার প্রসঙ্গ টেনে আনে। শাহজাদা জানতই না যে ওই ফোয়ারাটা তাদের প্রাসাদের বাগানের ফোয়ারার অনুকরণে তৈরি। আর সে জানবে কি করে? সে তো এটাই জানতো না যে সিনমাসিন সুলতান কামুস কোনোদিনও তাদের প্রদেশ ঘুরতে গিয়েছিল, এবং সেই সূত্রে তার আব্বার সঙ্গে দোস্তি হয় সুলতান কামুসে। সুতরাং এমন সুন্দর একটা ঝোপ বুঝেও কোপ না মেরে থাকা যায়? তাই ফোয়ারার দেখার ইচ্ছাই বাগান ঘুরে দেখার আনুষ্ঠানিক কারণ হয়ে ওঠে, এবং সেই ফোয়ারা দেখার নাম করেই সেদিন বিকেলে বাগানটা ভালো করে ঘুরে দেখে নেয় শাহজাদা হীরা। তারপর শুরু হয় তার পরিকল্পনা। অনেক ভেবে ফন্দিও বের করে ফেলে সে, যদিও একটু ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকি না নিলে যে উপায় নেই আর। শাহজাদা হীরা সুলতানকে বলে, হুজুর একটা নিবেদন আছে, অনুমতি দিলে বলি? বলো বেটা, অবশ্যই বলো। হুজুর অনেকদিন তো হলো আপনার আদরে আদরে রীতিমতো ফুলে ফেঁপে উঠেছি। আঙুলগুলো পর্যন্ত কলা গাছের মতো হয়ে গেছে। তো যদি অনুমতি দেন তো একটু শরীরটাকে নাড়াচাড়া করার জন্য শিকারে যেতে চাই। ভালো প্রস্তাব। চলো আমরা কালই শিকারে যাই। তুমি শিকার করবে আর আমি বসে বসে দেখব কেমন তুমি শিকার করতে শিখেছো। আপনি যাবেন? হ্যাঁ, আমি যাব। সুলতান কামুসের কথায় শাহজাদার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছে লোকটা? তাহলে যে তার সব পরিকল্পনা ভেস্তে যাবে। সে তাই আবার অন্য চাল চালে। সে বলে, আপনি যাবেন মানে তো সৈন্য সামন্ত থেকে উজির নাজির সবাই যাবে। কতদিন শিকারে যায়নি, এই সালতানিয়াত সামলাতে সামলাতেই সময় চলে যায়। তার উপর ওই মেয়েটার চিন্তা, কি যে করব মেয়েটাকে নিয়ে। আদৌ ওর শাদি দিতে পারবো কিনা কে জানে। না মানে আমি বলছিলাম
মানে লোকজন না নিয়ে গেলে হয় না? লোকজন ছাড়া? হ্যাঁ, মানে এই ধরুন আপনি আর আমি, আমরা দুজনে শিকারে গেলাম। বলছো কি বেটা? হ্যাঁ, আসলে এই লোকজন, সিপাহী, পেয়াদা সঙ্গে নিয়ে কি আর শিকার হয়? ফুর্তি করাটাই সার হবে। অত হল্লা শুনে প্রাণীরাও কেউ কাছে ঘেঁষবে না। শেষে আপনার সিপাহীরা কোনো একটা নিরীহ প্রাণীকে ধরে এনে বেঁধে দেবে, ওটাকে বল্লম ছুঁড়ে খুন করতে হবে। একে শিকার বলে নাকি? এ তো বাচ্চারাও পারে। তাহলে তুমি কি চাইছো? আমি বলছিলাম লোকজন ছাড়ুন। হ্যাঁ, চলুন আপনি আর আমি দুজনে যাই, আর কাউকে দরকার নেই। একা যাব? একা কোথায়? এ তো আপনার সঙ্গে আমি, আর আমার সঙ্গে আপনি। সে তো বেশ ধকলের কাজ আর বিপদেরও। শুধু শিকারে গেলেই তো হবে না, সঙ্গে খানা পিনা থেকে শুরু করে থাকার ব্যবস্থা করতে হবে। সুরক্ষার প্রশ্নও আছে। বনে জঙ্গলে ফল আর পানির অভাব হবে না হুজুর। আর থাকার কথা ভাবছেন? গাছের ডালে থাকবো, রাতে গাছের সঙ্গে নিজেদের বেঁধে ঘুমোবো। এর চেয়ে বেশি সুরক্ষার আর কি কিছু প্রয়োজন হবে? শাহজাদা হীরার প্রস্তাবে সুলতান কামুস আঁতকে ওঠে। এমনিতেই যে শাহজাদা বেশ নাছোড়বান্দা ছেলে, সেটা এতদিনে বেশ ভালোই বুঝে গেছে সুলতান। যেভাবে সে শাহজাদি মুরাকে দেখার জন্য মাটি কামড়ে পড়ে আছে সিনমাসিনে, অন্য কেউ হলে এতদিনে নির্ঘাত ফিরে যেত। সে যখন বলছে শিকারে লোকজন নিয়ে যাবে না, তখন সত্যিই নিয়ে যাবে না। আর লোকজন ছাড়া গেলে ওই বুনো ফলমূলি খেতে হবে এবং গাছে ঝুলে ঘুমোতে হবে। মাঝখান থেকে তাকে সঙ্গ দিতে গিয়ে সুলতানের হয়তো প্রাণ নিয়েই টানাটানি পড়ে যাবে। তাই সুলতান ভেবে চিনতে বলে, কিন্তু দেখো বেটা, আমার বয়স হয়েছে, এখন আর আমি এত ধকল সইতে পারি না। পারবেন, পারবেন, খুব পারবেন। আমার সঙ্গে চলুন, ওসব ওই লোক লস্কর নেওয়ার দরকার নেই। না না বেটা, শোনো শোনো, আমি বলি কি, আমায় তো সালতানিয়াত সামলাতে হয়, দেখতেই পাচ্ছ। তার উপরে মেয়েটা এমন এক বায়না ধরেছে, বলা নেই ক নেই, এদিক সেদিক থেকে শেহজাদা সুলতানরা এসে জুটেছে। সে কি হুজুর, আবার কে এলো? না না, আসেনি। আমি বলছিলাম আসতেও তো পারে। এবার দেখো, আমি যদি না থাকি তাহলে তাদের আদর আপ্যায়ন করবে কে? আমি হলাম গিয়ে সুলতান। তার থেকেও বড় কথা, আমি হলাম মেয়ের আব্বা। আমি যদি দরবার ছেড়ে বনে বাদারে ঘুরে বেড়াই আর তারা এসে পড়ে, তাহলে তাদের অপমান হবে, তাই না? হ্যাঁ, কথাটা ভুল বলেননি। তাহলে আর কি, তাহলে বরং আজই আপনি আপনার মেয়ের সামনে আমাকে দাঁড় করান, তারপর যা হয় দেখা যাবে। হয় শাদি হবে, নইলে গর্দান যাবে। একটা কিছু তো হিললে হবে আমার অন্তত। এইভাবে বসে বসে কাহা তো থাকা যায়? না না, তুমি তাতে হতাশ হও না বাবা। আমি বলি কি, তুমি শিকারে যাও, একাই যাও না হয়। আমি সঙ্গে না গেলে তো আর তুমি কিছু মনে করবে না। তুমি হলে গিয়ে আমার দোস্তের বেটা, আমার আপন লোক বলে কথা। আমি এখনই উজিরকে বলে দিচ্ছি, তোমার যা অস্ত্র শস্ত্র লাগবে সে দিয়ে দেবে। যেদিন ইচ্ছে যখন ইচ্ছে তুমি বেরিয়ে পড়ো। শুধু একটু সাবধানে থেকো বাবা, তোমার আব্বার কাছে যেন আমার মাথা হেঁট না হয়ে যায়। আপনি ভরসা করতে পারেন হুজুর আমায়, আমি ঠিক শিকার করে আনব। দেশে আমি এভাবেই তো শিকারে যাই। সুলতান কামুস সঙ্গে সঙ্গে হুকুম দিয়ে রেহাই পান। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ে তার শরীর থেকে। পরদিন ভোর হতেই শাহজাদা প্রথমে ঘোড়া নিয়ে, নানা রকম অস্ত্র নিয়ে লোক দেখানো শিকারে বের হয়। বনের কাছে পৌঁছে সে ঘোড়া থেকে নেমে পড়ে। একটা গাছের সঙ্গে সেটাকে বেঁধে রেখে পায়ে হেঁটে ফেরে শহরে। বেশ রাত হয়ে যায়। ভোরের দিকে যখন সিপাহীরা পাহারা দিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তখন সে চুপিসারে বাগানে ঢুকে একটা ফুলের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। দিন শুরু হলে প্রথমে আসে মালির দল। তাদের হাঁক ডাকে বাগান একেবারে সরগরম হয়ে ওঠে। শাহজাদা ভাবে এই বুঝি ধরে ফেলবে তাকে। হাত কামড়ায়, কি ভুলটাই না সে করেছে। মালিরা যে আসতে পারে ভেবেই দেখেনি একবার। কিন্তু বাঁচোয়া, শেষ পর্যন্ত মালিরা তাকে দেখতে পায় না।
তারপর আসে সিপাহীর দল। এদিক সেদিক তন্ন তন্ন করে তল্লাশি করে তারা। তারপরেই ঘোষণা হয় শেহজাদি মুরা আসছে। সঙ্গে সঙ্গে শুরু হয় বিশেষ তৎপরতা। চারদিকে যত দরজা ছিল সব বন্ধ করে দেওয়া হয়। শেহজাদি তার সখীদের নিয়ে বাগানে আসে। সঙ্গে আসে 7টা চিতাবাঘ। চিতাবাঘগুলো চারদিকে একবার ঘুরে ফিরে ছড়িয়ে ছিটিয়ে গ্যাঁট হয়ে বসে থাকে। শেহজাদি ও তার সঙ্গী সাথীরা একে একে তাদের বেশভূষা সব খুলে আনন্দে মেতে ওঠে। কেউ সোজা পানিতে নামে, কেউ আবার বাগানের মধ্যেই খেলা শুরু করে। শেহজাদি পুকুরের এপার থেকে ওপার সাঁতরে নেয় একবার, তারপর পানি থেকে উঠে সখীদের সঙ্গে খেলায় মাতে। আড়াল থেকে শেহজাদি মুরাকে দেখে শেহজাদা মনে মনে বলে ওঠে, হায়, এই যে যা শুনেছি তার চেয়ে অনেক অনেক বেশি। এত সুন্দর! এর জন্য যারা জাহান কবুল করেছে তারা ধন্য। তাদের খেলা দেখে শেহজাদারও তাদের সঙ্গে খেলতে স্বাদ জাগে, কিন্তু নিজের মনকে বোঝায় সে। খবরদার শেহজাদা হীরা, তুমি শিকারে গেছো। এখানে যদি তোমাকে দেখা যায় তাহলে তুমি শিকার হয়ে যাবে। ওই 7টা চিতাবাঘের কবল থেকেও বা যদি পালিয়ে বাঁচতে পারো, বাঘের মালকিনদের হাত থেকে রেহাই পাবে না। শেহজাদি ও তার সঙ্গী সাথীরা ছোঁয়াছুঁয়ি খেলা শুরু করে। তখনই ঘটে বিপত্তি। শেহজাদি মুরা তার সখীদের ধরতে গিয়ে হুড়মুড় করে পড়ে একটা ঝোপের ওপর। আর সে পড়তেই ঝোপের মধ্যে থেকে এক সুন্দর পুরুষ বেরিয়ে আসে। সে শেহজাদিকে তুলে দাঁড় করায়। সে পুরুষের চোখের দিকে তাকিয়ে শেহজাদি মুহূর্তের জন্য সব ভুলে যায়। ভুলে যায় যে তার বেশভূষা সব ছড়িয়ে আছে মাটিতে। ঝোপের আড়াল থেকে অমন সুন্দর একটা লোককে বেরিয়ে আসতে দেখে সখীরা চেঁচামেচি জোরে। শেহজাদির খাস সখী মতিয়া ধমকে তাদের চুপ করায়। থামবি তোরা, ন্যাকার দল সব, চুপ! মতিয়ায় চিতাবাঘগুলোকেও আটকায়। সময় দেয় সে শেহজাদি ও সেই অচেনা লোকটিকে। হঠাৎ সম্বিত ফেরে শেহজাদি। দ্রুত সে মতিয়ার দিকে ফিরতেই মতিয়া তার প্রয়োজন বোঝে। দ্রুত রেশমের একটা কাপড় তুলে সে শেহজাদির অঙ্গ ঢেকে দেয়। অপ্রস্তুত শেহজাদি জিজ্ঞেস করে, কে আপনি? এখানে এখানে কি করে এলেন? আমি সুলতান সামসের পুত্র শেহজাদা হীরা। আমার আব্বা আপনার আব্বার দোস্ত। এখানে আসলে আমি শুনেছি আপনার কথা, আব্বাই বলেছেন। কিন্তু এই বাগানে কি করছেন আপনি? জানেন না, আমি যখন এই বাগানে থাকি তখন আমার অনুমতি ছাড়া কেউ এখানে ঢুকতে পারে না, স্বয়ং সুলতানও নয়। জানি, আর তাই তো সুলতানকে মিথ্যে কথা বলে আমি এখানে ঢুকেছি। মিথ্যা? কি মিথ্যা বলেছেন আব্বাকে? বিশেষ কিছু না, আমি তাকে বলেছি আমি শিকারে যাচ্ছি একা। আর শিকারে না গিয়ে ভোর থাকতেই আপনার বাগানে ঢুকে বসে আছি ঘাপটি মেরে। আসলে আপনার প্রাসাদের সুরক্ষা ব্যবস্থা কতটা পোক্ত আমি সেটা পরীক্ষা করছিলাম। দেখলাম ফাঁক আছে। আপনি তো বেশ কথা বলেন। অন্যায় করেছেন সেটা আবার অবলীলায় স্বীকার করছেন, এবং সেটাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইছেন যে যা করেছেন সেটা ঠিক। আপনার কি শাস্তি হবে জানেন? ভাবতে পারছেন আপনি? জি বিলকুল। মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি আমার প্রযোজ্য নয় এক্ষেত্রে, আমি জানি। তবে একটা অনুরোধ, বেআইনি কিছু না। মৃত্যুদণ্ড দেওয়ার আগে অপরাধীর শেষ ইচ্ছে পূরণ করাটাই দস্তুর। সেই সূত্রেই বলছি, আপনি আপনার সেই প্রশ্নটা অন্তত করে নেবেন। হ্যাঁ, আমি 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 দেখি উত্তর দিয়ে যেতে পারি কিনা। আসলে একবার বই দুবার তো আর মরতে পারবো না। শেহজাদা হীরার আর কিচ্ছু বলা সম্ভব হয় না। চারদিক দিয়ে সিপাহীরা ঢুকতে শুরু করে বাগানে। সখীরাও শেহজাদিকে ঢেকে ঢুকে অন্দরমহলে নিয়ে যায়। মতিয়ার নির্দেশে চিতাবাঘগুলো তাদের পিছন পিছন ঢুকে যায় প্রাসাদে।
শাহজাদা হীরাকে সুলতানের কাছে পেশ করা হলে ক্রুদ্ধ সুলতান কামুস বলে, তোমার সাহস তো কম নয় হে ছোকরা, আমাকে মিথ্যে বলে লুকিয়ে লুকিয়ে আমারই মেয়ের স্নান দেখতে গেছো। এই তোমার শিকার। এবার বুঝতে পারছি কেন তুমি আমার সঙ্গে শিকারে যেতে চাওনি, কেন একা যেতে চেয়েছিলে। হুজুর আমি মানছি আমি গুনাহ করেছি, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না হুজুর। আমি যে অধৈর্য হয়ে পড়েছিলাম আপনার আতিথেয়তায়। থামো! তুমি যদি আমার দোস্তের বেটা না হতে তাহলে তোমাকে আমি ঘর ধাক্কা দিয়ে ফটক পার করে দিতাম, কিন্তু আমি তা করছি না। শোনো, আজ থেকে তুমি ঘরে বন্দি থাকবে, আর বেরোতে পারবে না। আমার লোক তোমাকে তোমার আব্বার কাছে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু আমি যে কাজে এসেছিলাম হুজুর, সেই কাজের কি হবে? না, সে সুযোগ আমি আর তোমাকে দেব না। কিন্তু কেন? সে উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই। সিপাহী! সুলতানের নির্দেশে শাহজাদা হীরাকে বন্দি করা হয় ঘরে। মুহূর্তের মধ্যে তার সব আতিথেয়তা বন্ধ হয়ে যায়। বন্ধ ঘরে অন্ধকারে খিদে তেষ্টায় কাহিল হয়ে পড়ে শাহজাদা হীরা। প্রহর গুনতে থাকে সে। অনেক পরে, তখন অনেক রাত, প্রাসাদের সকলে গভীর ঘুমে ডুবে। প্রহরীরাও ঘুমে ঢুলে পড়েছে। হঠাৎ দরজায় মৃদু শব্দ শোনা যায়। সচেতন হয়ে ওঠে শাহজাদা। হাতে প্রদীপ নিয়ে তার সামনে এসে দাঁড়ায় শাহজাদির খাস সখী মতিয়া। শাহজাদা প্রশ্ন করে, কে কে তুমি? আমি মতিয়া। ভুলে গেলে? আমিও যে বাগানে ছিলাম সকালে। আমাকে একটু পানি দিতে পারো? পারি, কিন্তু তার আগে কটা কথার জবাব চাই। কি কথা? যদি নিজের ভালো চাও তো সত্যি বলবে। কেন এসেছো তুমি? এ তো সবাই জানে, আমি এক শাহজাদা। আর এখানে শাহজাদারা কেন আসছে? হেয়ালি করতে ভালোই পারো দেখছি, কিন্তু হেয়ালি করো না। হেয়ালি বোঝার সময় আর ইচ্ছা কোনোটাই আমার নেই। তুমি যদি শাহজাদিকে শাদি করার স্বপ্ন নিয়ে আসো তো ফিরে যাও শাহজাদা। তার প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। আমাকে মূর্খ ভেবো না মতিয়া। তুমি কি জানো ফিরকোন এবং সাইপ্রাস সম্পর্কে? জানো তাদের মধ্যে সম্পর্ক কি? ফিরকোন এবং সাইপ্রাস? এসব কি বলছো তুমি? এগুলো কি? তাহলেই বোঝো কেমন উত্তর দেবে তুমি। কিন্তু তুমি কি করে জানলে যে শাহজাদি এই ফিরকোন এবং সাইপ্রাসের ব্যাপারেই প্রশ্ন করবে? ভুলে যেও না আমি কে। আমি শাহজাদির খাস সহচরী। আমি শাহজাদির সব মনের কথা জানি। তাহলে আমাকে উত্তর বলে দাও। হ্যাঁ বলো, ফিরকোন আর সাইপ্রাস কি? কি তাদের মধ্যে সম্পর্ক? শাহজাদির প্রশ্নের উত্তর আমি জানি না। শাহজাদি নিজেও জানে না। জানে না? না। তাহলে কে জানে? শাহজাদির খাটের তলায় এক হাফসি লুকিয়ে আছে। কেউ জানে না তার খবর। শাহজাদির খুব কাছের মানুষগুলো, এমনকি তার খাস দাসীবাদীরাও জানে না। লোকটা এসেছে ওয়াকাক থেকে। এসব প্রশ্ন তারই, সবই ফিরকোন এবং সাইপ্রাস নিয়ে। তার বুদ্ধিতেই তো চলছে শাহজাদি। তুমি বলছো শাহজাদির খাস দাসীবাদীরাও জানে না তার খবর? তাহলে তুমি জানলে কি করে? আমি যে তার সই। তার এমন অনেক কথাই আছে যা কেউ জানে না, শুধু আমি জানি। তুমি দেখেছো ওই লোকটাকে? দেখেছি, তবে আড়াল থেকে। লোকটা লুকিয়ে আছে কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। নিশ্চয়ই আছে, এবং আমি জানি মতলবটা কি। কি মতলব? এটুকুও বোঝার ক্ষমতা নেই তোমার? তাহলে তো তোমাকে মূর্খই বলতে হয় শাহজাদা। রূপ, গুণ, ধন দৌলত ছাড়া আর কি চাই তার? কি থাকতে পারে চাওয়ার? আর কিছুর কি দরকার আছে? বুঝেছি, কিন্তু তুমি কেন এসেছো? শাহজাদি পাঠিয়েছে? আমি নিজেই এসেছি। আজ বাগানে তোমাকে দেখে আমি তোমাকে দিল দিয়ে বসেছি। বিশ্বাস করো, আমি বহু শাহজাদা, সুলতান, উজির, নাজির দেখেছি, কিন্তু তোমার মতো রূপ আমি আজ পর্যন্ত কারুর দেখিনি। আমাকে তোমার বিবি করবে শাহজাদা? এ কি বলছো মতিয়া? হ্যাঁ, কি অলিক স্বপ্ন দেখছো তুমি?
স্পর্ধা তো কম নয় তোমার। স্বপ্নের উপর স্পর্ধার শাসন নেই শেহজাদা, তাই তো স্বপ্ন অলি কি হয়। কিন্তু তোমার ওই স্বপ্ন তো আমি দেখছি না মতিয়া। উপেক্ষা করছো আমাকে? দুঃখ পেও না মতিয়া, আমি যে অন্য কারো স্বপ্নে বিভোর হয়ে এখানে এসেছি। আজ সকালে তাকে বাগানে দেখে সেই স্বপ্ন আমার আরো স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু সেও তো তোমার অলিক স্বপ্ন শেহজাদা। স্বপ্ন যে অলি কি হয় মতিয়া? ও আচ্ছা, আমি এবার যাই। আমাকে একটু পানি দিলে না মতিয়া? হ্যাঁ, শোনো শেহজাদা, আমি জানি সুলতান তোমাকে দেশে ফেরত পাঠাবেন, তেমনই ব্যবস্থা তিনি করছেন। আমি সুলতানকে বলতে শুনেছি তিনি তোমাকে কিছুতেই শেহজাদির প্রশ্নের মুখে পড়তে দেবেন না। তিনি জানেন তুমিও শেহজাদির প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর তাই তোমাকে খুন করবে শেহজাদি। নিজের দোস্তের বেটাকে তিনি এভাবে মরতে দেবেন না, এতে তার দোস্তির অসম্মান হবে। সুতরাং 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 কি মতিয়া? তুমি উপেক্ষা করলেও আমি তোমাকে ভালোবেসেছি। আমার স্বপ্ন তো সফল হলো না, কিন্তু আমার উচিত তোমার স্বপ্নকে সফল করার সুযোগ করে দেওয়া। সেটাই হবে আমার ভালোবাসার উপহার। আশা করি তুমি যতদিন বাঁচবে আমার এই উপকার মনে রাখবে। এভাবেই আমি থেকে যাব তোমার হৃদয়ে, সেটাই আমার শান্তি। কি সুযোগ দেবে আমায়? ওই হাবসিকে খুন করার ব্যবস্থা করে দেবে, না উপায় বাতলে দেবে? তুমি চাইলেও ওই হাবসিকে খুন করতে পারবে না শেহজাদা। তার জন্য তোমায় যেতে হবে শেহজাদির ঘরে, আর তার অনেক আগেই প্রহরীরা তোমায় আটকে দেবে। যদি বা প্রহরীদের ফাঁকি দিয়ে সে ঘরের দরজায় পৌঁছেও যাও, তবু লাভ নেই, দরজা বন্ধ পাবে। ও দরজা বাইরে থেকে খোলা যায় না, শত্রু আক্রমণের কথা ভেবে তৈরি করা হয়েছে ওই দরজা। তাহলে উপায়? আমি শুধু এই ঘরের দরজার শিকলটা খোলা রেখে যাচ্ছি। এই ঘর থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে পৌঁছে যাবে অন্দরমহলে, সেখানেই শেহজাদির ঘর। আর ডান দিকে গেলে প্রথম যে সিঁড়িটা পাবে সেটা দিয়ে নেমে প্রাসাদের বাইরে গেলেই আস্তাবল। সেখানের পাহারা কিন্তু খুব দুর্বল, প্রহরীরা এখন নেশা করে ঘুমোচ্ছে, আর আস্তাবলের দরজাও খোলাই পাবে। এখন সিদ্ধান্ত তোমার, তবে বেশি দেরি করো না, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। খোদা হাফিজ। মতিয়া চলে যেতেই শেহজাদা হীরা ভাবে, ফিরকুন, সাইপ্রাস, ওয়াকাক, হাবসি, না, এখন এত ভাবার সময় নেই। প্রথমেই সুলতান কামুসের কবল থেকে মুক্ত হতে হবে, নইলে কিচ্ছু হবে না। শেহজাদা হীরা খুব দ্রুত দরজা খুলে বেরিয়ে আসে আনন্দে। অন্ধকার দীর্ঘ অলিন্দের জায়গায় জায়গায় প্রদীপ জ্বলছে কুলুঙ্গিতে। শেষ রাত বলে বোধ হয় প্রদীপের আলোয় তেজ নেই তেমন। তেল কমে গেছে বা আঁচ কমিয়ে দেওয়া হয়েছে। আলো আধারির খেলায় গোটা অলিন্দটা মায়াবী চেহারা নিয়েছে। শেহজাদা পা টিপে টিপে অলিন্দ ধরে ডান দিকে এগোয়। উত্তেজনায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হতে থাকে। দু চার পা এগোতেই একটা সংকীর্ণ সিঁড়ি চোখে পড়ে। নিজেকেই নিজে প্রশ্ন করে শেহজাদা, সিঁড়িটার কথায় কি বলেছিল মতিয়া? দেখে তো মনে হচ্ছে প্রাসাদের পেছনের দিকে সিঁড়ি এটা, দাসীবাদীদের যাওয়া আসার পথ। কিছুটা সংশয়, কিছুটা ভয়, কিছুটা অনিশ্চয়তা সঙ্গী করে সিঁড়ি বেয়ে নামে শেহজাদা। সিঁড়ির শেষে আরও একটা সংকীর্ণ অলিন্দ, তার একদিকে এক সংকীর্ণ দরজা, অন্যদিকে কিছুটা দূরে বাঁক নিয়েছে অলিন্দ। আবার হিসেব কষে শেহজাদা, এদিকে দরজা, ওইদিকে বাঁক নিয়েছে। মতিয়া বলেছিল সিঁড়ি দিয়ে নেমে প্রাসাদের বাইরে গেলেই আস্তাবল। তাহলে ওই দরজাটাই কি প্রাসাদের বাইরে যাওয়ার রাস্তা, নাকি বাঁকের দিকে? দোনমনা করে দরজার দিকেই এগোয় শেহজাদা। খুব সাবধানে দরজার শিকল খুলে ঠেলতেই চোখে পড়ে সামনে বিশাল উঠোন।
উঠোনের একদিকে একটা ছাউনি মতন আছে, বেশ বড়। শাহজাদা দরজা দিয়ে বেরিয়ে দেওয়াল সেটে দাঁড়ায়, একটু সময় নিয়ে চারদিকটা দেখে। কাউকেই দেখতে পায় না চারদিকে। আস্তিনে কপালের ঘাম মুছে এগিয়ে চলে ছাউনির দিকে। এদিক সেদিক মাটিতে লুটিয়ে আছে প্রহরীরা, সবকটা নেশা করে ঘুমোচ্ছে। নাক ডাকার প্রতিযোগিতা শুরু করেছে ঘুমিয়ে ঘুমিয়ে। তাদের কাটিয়ে শাহজাদা পৌঁছে যায় ছাউনিতে। ছাউনির চারদিকে দেওয়াল, একদিকে বেশ বড়সড় একটা দরজা। দরজায় আলতু ঠেলা দিতেই সেই দরজা খুলে যায়। ঘোড়া ডেকে ওঠে ভয়, তার সঙ্গে ঘোড়ার বিকট গন্ধটা নাকে এসে ধাক্কা দেয় শাহজাদার। বুঝতে অসুবিধা হয় না যে সে ঠিক পথেই এসেছে। এটাই সুলতান কামুসের আস্তাবল। শাহজাদা দ্রুত নিজেকে লুকিয়ে নেয় দেওয়ালে গায়ে লেগে থাকা অন্ধকারের আড়ালে। ঘোড়াগুলো ছটফট করে, অপেক্ষা করে শাহজাদা। ঘোড়াগুলো একটু শান্ত হলে সে এগিয়ে যায় তাদের দিকে। আস্তাবলের অল্প আলোয় একটা সাদা ঘোড়া চোখে পড়ে। ঘোড়াটা জিন লাগাম খোলা হয়নি, হয়তো কেউ ব্যবহারের পরে তাড়াহুড়োয় খুলতে ভুলে গেছে, অথবা ইচ্ছে করেই ছেড়ে গেছে ওইভাবে, অথবা হয়তো মতিয়ারি কাজ সুযোগ করে দিয়েছে শাহজাদাকে। মতিয়ার নামটা মনে পড়তেই মন খারাপ হয়ে যায় শাহজাদার। হায় রে নারী, যাকে তুই মন দিয়ে ফেলেছিস সে যে অন্যের মন পাবার আশায় ঘুরছে। মনটাকে শক্ত করে বেঁধে রাখতে পারলি না। অন্ধকারে দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ে শাহজাদা। পরক্ষণেই দ্রুত ঘোড়াটার কাছে ছুটে যায় সে। ঘোড়াটাকে লাগাম ধরে আস্তাবলের বাইরে নিয়ে আসে টেনে। এদিক ওদিক তাকিয়ে বলে, কিন্তু বেরোবো কোথা দিয়ে? ফটক কোথায়? শাহজাদের বাগানে যাওয়ার জন্য প্রাসাদটাকে আগে থেকেই ভালো করে চিনে রেখেছিল শাহজাদা হীরা। সেই অভিজ্ঞতা কাজে লাগায় সে। যে কটা ফটক দেখেছি সব কটার মাথায় তোরণ করা, মানে অন্ধকারে প্রাচীরের গায়ে সেগুলো অন্তত বোঝা যাবে। কথা শেষ হওয়ার আগেই তেমনই একটা তরুণের ছায়া চোখে পড়ে তার। সে ঘোড়াটাকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ছায়া লক্ষ্য করে। কাছে গেলে বোঝে তার ধারণায় ভুল নেই কোনো। সত্যি সেটা একটা তরুণ, এবং আরও আশ্চর্যের বিষয়, তরুণের পাশেও প্রহরীরা সব নেশা করে ঘুমোচ্ছে। এদিকে ফটকের দাড়ির শিকল খোলা। শাহজাদা ফটকের একটা পাল্লা ঠেলতেই খুলে যায় পাল্লাটা। ঘোড়া নিয়ে বাইরে বেরোয় শাহজাদা। পেছনে ফিরে চায় না আর, ঘোড়া ছুটিয়ে দেয় অচেনা পথে। শাহজাদা দেখতে পায় না সে ঘোড়া ছুটিয়ে দিতেই ফটকের পাল্লাটা আবার বন্ধ হয়ে যায়। অন্ধকারে নরম দুটো হাত ফটকের ভারী শিকলটাকে আটকে দেয়। তারপর সে হাত উঠে যায় চোখে। চোখের পানি মুছে অস্ফুটে মতিয়া বলে, খোদা হাফিজ শাহজাদা, খোদা হাফিজ। খিদে তেষ্টায় ক্লান্তিতে শাহজাদা এক সময় ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় মাটিতে। ঘোড়াটা ডেকে উঠে দাঁড়িয়ে পড়ে। শাহজাদার চোখে নামে অন্ধকার। চোখ খুলতেই ধরফর করে উঠে বসে শাহজাদা। চারদিকে তাকিয়ে বুঝে নিতে চেষ্টা করে সে কোথায় আছে। চোখে পড়ে শুধুই ধুধু মরুপ্রান্তর, চারদিক জুড়ে প্রসারিত। তারই মাঝে যেন কোনো দরবেশের আখড়া। সেই আখড়ারই একটা ছাউনির ছায়ায় সে রয়েছে। তাকে উঠতে দেখেই এক বৃদ্ধ দরবেশ এগিয়ে এসে তার পিঠে হাত রাখে। চমকে ওঠে শাহজাদা। পিছন ফিরে বৃদ্ধ দরবেশের চোখে চোখ পড়তেই শান্ত হয়ে যায় শাহজাদা। বৃদ্ধ হেসে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে বেটা? ভালো তো? আমি কোথায়? তুমি সিন মাসিন প্রদেশে রয়েছ। এই মরুভূমি সিন মাসিনের অন্তর্গত। সিন মাসিন?
হ্যাঁ বেটা, হ্যাঁ। আজ খুব ভোরে তোমাকে আর তোমার ওই ঘোড়াটাকে ওই দূরে দেখতে পাই। আমার আমার ঘোড়াটা কোথায়? চিন্তা করো না বেটা, ওই দেখো, ওটাকে ওই গাছের সঙ্গে বেঁধে রেখেছি, দানা পানি দিয়েছি। বেচারার খুব খিদে পেয়েছিল। দরবেশ হাত তুলে ইঙ্গিত করে। তার ইঙ্গিত লক্ষ্য করে চোখ ফেরাতেই সামনেই ঘোড়াটা দেখতে পায় শাহজাদা। দরবেশ বলে, তুমি বোধহয় সিনমাসিনের সুলতানের প্রাসাদে যাচ্ছিলে, পথ ভুলে এদিকে চলে এসেছ। আপনি কি করে জানলেন? অবাক হওয়ার কিছুই নেই বেটা, এখন তো সুলতান শাহজাদা যারাই আসছে প্রাসাদের পথেই যাচ্ছে। আমি সব জানি। শাহজাদি মুরা বিয়ে করবে, তাই তার জন্যে পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু কি জানো তো বেটা, যারা একবার যাচ্ছে আর ফিরছে না, শাহজাদি তাদের কোতল করছে। তোমাকে দেখেও শাহী খানদানের সন্তান বলে মনে হচ্ছে। তোমার ঘোড়াটাও তেমনই সাজানো। সুতরাং তুমি যে প্রাসাদেই যাচ্ছিলে তার আর ব্যতিক্রম কি? না হুজুর, আমি যাচ্ছিলাম না, আসছিলাম। আসছিলে মানে? দরবেশ শাহজাদার কথা শুনে বেশ অবাক হয়। শাহজাদা তার সমস্ত বৃত্তান্ত শোনায় তাকে। সব শুনে বিজ্ঞ দরবেশ বলে, হে আল্লাহ, নসিব তোমার সত্যি ভালো বেটা। আল্লাহ যখন তোমার একবার জান বাঁচিয়েছেন, তখন আর কেন? আল্লাহর ভেট মনে করে এই জানটা নিয়ে ফিরে যাও তোমার দেশে। ওয়াকাক গিয়ে আর কাজ নেই। ওদিকের পথে বহু বিপদ, ওখানে পৌঁছানোর আগেই তুমি পথে মারা যাবে। আল্লাহর এই দানের অবহেলা করো না বেটা। একটু বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। কি জানি এখানে বেশিক্ষণ থাকলে সুলতানের সিপাহীরা তোমাকে আবার ধরে না নিয়ে যায়। মাথা মোটাগুলোর তো জ্ঞানগম্যি নেই কিছু। যদি যেতেই হয় তাহলে কোন দেশে যাব হুজুর? আমি ওয়াকাক যাব। আপনি জানেন সেই দ্বীপের হদিশ? শাহজাদার ইচ্ছে শুনে চমকে ওঠে দরবেশ। আপাদ মস্তক একবার শাহজাদাকে দেখে নিয়ে দরবেশ বলে, হদিশ জানলেও তোমাকে দেব না বেটা। ওই মৃত্যুর দেশে যাওয়া আর জ্যান্ত কবরে যাওয়া এক। ভালো কথা বলছি, ফিরে যাও। তোমার আব্বা আম্মির কোলে ফিরে যাও। এই তো বললে যে তুমি তাদের একমাত্র সন্তান। তুমি ছাড়া ওদের আর কি আছে বলো? বুড়ো বয়সে ওদের কি দেখবে? তোমারই তো দেখা উচিত। তা না করে একটা সুন্দরী মেয়ের পেছনে ছুটছ। এমন মেয়ে দুনিয়ায় আর নেই নাকি? কি আছে এই মেয়েতে যে মরতে হবে তার জন্যে? কি করি বলুন? ফিরে যেতে মন চাইছে না। আর শাদি করলে আমি ওই মেয়েকেই করব ঠিক করেছি। আর তার জন্যই ওই ওয়াকাক যেতে চাইছি। আপনি আব্বা আম্মির কথা বলছেন? তাদের শুধু দেখলেই হবে? সুন্দর সুন্দর নাতিপুতি উপহার দিতে হবে না? বুড়ো বুড়ি বুড়ো বয়সে খেলনা বাটি খেলবে? তাই এত ধকল পোয়াচ্ছি। যাই বলুন হুজুর, আপনাদের শেহজাদি মুরা কিন্তু দারুণ সুন্দরী, মারাত্মক সুন্দরী। একবার দেখেই আমি দিল দিয়ে বসে আছি। আব্বা আম্মিকে সুন্দর সুন্দরী নাতিপুতি দিতে হলে ওই মুরাকেই চাই আমার। ভারী ডান পিঠে ছোকরা তো হে তুমি, হ্যাঁ? কলিজায় ভয় ডর কিচ্ছু বালাই নেই নাকি? ভয় তো আছেই হুজুর, একটাই ভয়, দেরি হলে অন্য কেউ না আবার আপনাদের শেহজাদিকে ভাগিয়ে নিয়ে চলে যায়। ভবি ভুলবার নয় দেখছি। আচ্ছা আচ্ছা, শোনো তাহলে, ওয়াকাক বেশ দূর আছে, সেই কাফ পর্বতমালার প্রায় মাঝখানে। পথ মোটেই ভালো নয়, পদে পদে বিপদ অপেক্ষা করে থাকে। আজ আমার এখানেই রাতটা কাটাও। কাল খুব ভোরে নাস্তা পানি করে বেরিও। আমি কিছু ফলটল জোগাড় করে আনি, সেগুলো বেঁধে দেব, পথে লাগবে। কাল ভোর ভোর বেরিয়ে নাক বরাবর উত্তর দিকে যাবে। 5 দিন পথ চলে পৌঁছে যাবে এক পাহাড়ের নিচে। ওখান থেকেই কাফ পর্বতমালা শুরু হয়েছে। সেখান থেকে 3টে পথ গেছে, 3টেই ওয়াকাক যায়। কিন্তু 2টি পথে
মানুষ যেতে পারে না। একমাত্র ডান দিকের পথটা ধরে পাহাড়ে চড়লে বেশ কিছুটা উঠে একটা শিলালিপি পাবে, কিউফিস কায়দায় লেখা। সেই লিপি তোমাকে বলে দেবে পরবর্তী পথ। উত্তর দিক কোনটা? এই যে আমি বসে আছি, আমার পিছন দিকটা। আচ্ছা, কি লেখা আছে সেই শিলালিপিতে? সেটা ওখানে গিয়েই জানতে পারবে তুমি। এখানে শুনে কি লাভ? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওই পথে গেছিলেন, নইলে এত নিখুঁতভাবে পথের হদিস দিতে পারতেন না। শাহজাদার কথা শুনে ফিক করে একটু হাসে দরবেশ। পরদিন ভোর হতেই দরবেশের কাছ থেকে বিদায় নেয় শাহজাদা। বেরোনোর সময় দরবেশ বলে, বেটা, সাবধানে যাবে, সব সময় চোখ কান খোলা রাখবে, হঠকারিতা করবে না। মনে রেখো, শুধু শরীরের শক্তি দিয়েই সব বিপদ কাটে না, কাটাতে চেষ্টাও করো না, পারবে না। বুদ্ধি দিয়ে বিপদ কাটানোর চেষ্টা করবে। বলপ্রয়োগ তখনই ততটাই করবে যখন ঠিক যতটা প্রয়োজন। খোদা হাফেজ। ধুধু মরুপ্রান্তের মধ্যে দিয়ে 5 দিন পথ চলে শাহজাদা। শেষে পৌঁছে যায় কাফ পর্বতমালার প্রান্তে। সামনেই তার 3 দিকে 3টে পথ চলে গেছে, কিন্তু কোনো পথেই ঘোড়া নিয়ে যাওয়া সম্ভব নয়। সে ঘোড়াটাকে ছেড়ে ডান দিকের পথ ধরে পাহাড় চড়তে থাকে। একসময় একটা ছোট্ট সমতলে এসে পৌঁছয় শাহজাদা। সেই সমতলেই রয়েছে শিলালিপি। শাহজাদার শিলালিপিটা পড়ে, যদি তুমি ডান দিকের পথ ধরো তবে কঠিন পরীক্ষা দিতে হবে, যদি মাঝের পথ ধরো তাহলে ভয় তোমাকে গ্রাস করবে, আর যদি বাঁ দিকের পথ ধরো তো আফসোস করবে। শাহজাদা ডান দিকের পথ ধরে। আবার উঠতে শুরু করে সে। মাঝে মাঝে পথ নেই, পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। টানা 1 দিন 1 রাত এভাবেই পথ চলে সে পাহাড়ের মাথায় পৌঁছয়। সেখানে পৌঁছে অবাক হয়ে যায় সে। সামনে তার অপরূপ সুন্দর এক জঙ্গল। জঙ্গলে নানা রকম গাছ, তাতে বাহারি ফুল ফল ফুটে আছে, যেন চির বসন্তের দেশ এক। শুষ্ক মরুপ্রান্তরের মধ্যে মাথা তুলে থাকা এক পাহাড়ের চূড়ায় এত সুন্দর সবুজ বন থাকতে পারে, তাজ্জব কি বাত। বনের মধ্যে প্রবেশ করে শাহজাদা। রসদ যা ছিল তা সব শেষ। রসদের সন্ধানে চারদিকে একটু চোখ ফেরাতেই একটা সিঁড়ি চোখে পড়ে। একটু কাছে গিয়ে গাছপালার ফাঁকে সিঁড়ির শেষে একটা সুন্দর প্রাসাদ দেখতে পায় সে। প্রাসাদ? হ্যাঁ, প্রাসাদই তো মনে হচ্ছে। ওই তো মনে হয় প্রধান ফটক, বন্ধ রয়েছে। ওর পেছনে প্রাসাদের চূড়া দেখা যাচ্ছে। সিঁড়ি বেয়ে উঠে শাহজাদা দাঁড়ায় বন্ধ দরজার সামনে। আর কি অদ্ভুত, দরজাটা নিজে থেকেই খুলে যায়। বিস্ময়ে মুগ্ধ হয়ে যায় শাহজাদা। এটা মনে হয় প্রাসাদের বাগান। অপূর্ব, অপূর্ব। এ নিশ্চয়ই মানুষের সৃষ্টি নয়। এই দুর্গম জায়গায় এত সুন্দর বাগান মানুষ তৈরি করবে কি করে? অসম্ভব। এ নিশ্চয়ই দৈত্য বা জিনদের কীর্তি। কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। আর কেউ না থাক, অন্তত প্রহরী তো থাকবে। অবশ্য প্রহরী থাকবেই বা কেন? কে আসবে এই প্রাসাদে? পথই চিনতে পারবে না। 7-5 ভাবতে ভাবতে শাহজাদা প্রাসাদের বাগানে ঢুকে পড়ে। এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা ছোট্ট কুঁড়ে ঘর চোখে পড়ে তার। লতা পাতা দিয়ে সাজানো বাহারি রঙের সুন্দর এক কুঁড়ে ঘর। ঘরের দরজা হাট করে খোলা। শাহজাদা পায়ে পায়ে কুঁড়ে ঘরের কাছে পৌঁছে যায়। দরজা দিয়ে উঁকি দিতেই দেখে একলা এক মেয়ে একটা সুন্দর গালিচার উপর বসে মালা গাঁথছে। অপরূপ তার রূপ, দেহে যৌবনের বান ডেকেছে। মুহূর্তের জন্য শাহজাদা বাকরুদ্ধ হয়ে যায় মেয়েটির রূপে।
মেয়েটি বোধহয় কারুর উপস্থিতি টের পায়। সে ঘুরে দরজার দিকে ফিরে, কিন্তু অচেনা অজানা শেহজাদা হীরাকে দেখে চমকে ওঠে না। স্মিত হেসে জিজ্ঞেস করে, কে তুমি? কোথা থেকে এসেছো? আমি আমি শেহজাদা হীরা, সুলতান সামসের একমাত্র পুত্র। ও তাই বুঝি? তো কে এই সুলতান? আমার আব্বা। তোমার আব্বা? তো ওখানে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসে বসো। শেহজাদা হীরা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় সেই অচেনা মেয়ের দিকে। তার নামটিও জানার কথা মনে থাকে না শেহজাদার। মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায় শেহজাদা। মেয়েটি তাকে লক্ষ্য করতে থাকে। যখন দেখে শেহজাদা দাঁড়িয়েই আছে, বসছে না, তখন সে বলে, তা এখানে বসার জন্য কি দাওয়াত দিতে হবে নাকি? আসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক। ইস, ভারী দেমাগ তো তোমার। দেখো, তুমি শেহজাদা হও কি সুলতান হও, ওসব কিন্তু আমি পারবো না। আরে বসো। মেয়েটি হুট করে শেহজাদার হাত ধরে টানে। শেহজাদা হীরা ধপ করে বসে পড়ে মেয়েটির সামনে। মেয়েটি মালা গাঁথতে গাঁথতে গল্প জোড়ে শেহজাদার সঙ্গে। তোমার বাড়ি বোধহয় অনেক দূরে? হ্যাঁ। অনেক দিন লাগে বুঝি যেতে? হ্যাঁ, তা লাগে। কতদিন? 1 মাস না 1 বছর? না না, বছর নয়। আসলে আমি তো সোজা বাড়ি থেকে আসিনি। তাহলে? আমি এসেছিলাম সান মাসিনে, সেখানের শেহজাদি মুরাকে শাদি করতে। তারপর? শেহজাদা হীরা মেয়েটিকে নিজের বৃত্তান্ত সব খুলে বলে। সব শুনে মেয়েটা চোখ কপালে তুলে বলে, হায় আল্লাহ, শাদির জন্য এত? শুধু শাদির জন্য নয়, নিজের আত্মমর্যাদা প্রমাণের, নিজের যোগ্যতা প্রমাণেরও তো একটা তাগিদ আছে। তাই বলে এমন সাংঘাতিক কাণ্ড করতে আছে? তুমি জানো ওই পথে কত বাধা? কি ভয়ঙ্কর সে পথ! পথ মানে? আমি এখনো ওয়াকাক পৌঁছতে পারিনি। ওয়াকাক এখান থেকে আরো অনেকটা দূর। তুমি জানো কোন পথে যেতে হবে? জানি তো, কিন্তু কিন্তু বলবো না। কেন বলবে না কেন? কারণ তোমাকে আমার বেশ লেগেছে। তাই আমি চাই না তুমি ওই মরণ ফাঁদে পড়ে নিজের প্রাণটা খোয়াও। কিন্তু আমাকে যে ওখানে যেতেই হবে। আর যদি না দিয়ে যেতে? শোনো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি আমার কাছে থেকে যাও। কথা দিচ্ছি, যত্ন আত্মীর কোনো ত্রুটি হবে না। বাকি জীবনটা পায়ের ওপর পা তুলে সুখে কাটাবে। তুমি তুমি আমাকে বিয়ে করো। মেয়েটি আলতো করে হাত রাখে শেহজাদার হাতের ওপর। শেহজাদা এক ঝটকায় নিজের হাত মেয়েটির হাত থেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। সে বেশ তীক্ষ্ণভাবেই বলে, তা হয় না, কখনোই হয় না। আমার জীবনের মাকসাদ তুমি নও। আমার জীবনের মাকসাদ শেহজাদি মুরা। তাকে পাওয়ার জন্য যদি মরতেও হয় আমি তাও রাজি, কিন্তু তাকে ভুলতে পারবো না আমি। শোনো শেহজাদা হীরা, আমার এখানে আমি শেষ কথা। আমার মুখের ওপর কথা বলে এমন সাহস কারো নেই। তুমি সে সাহস দেখিয়েছ, আমি খুশি হয়েছি। এখন আমাকে শাদি করে আমার ইচ্ছে পূরণ করো। আমার এখানে বাকি জীবনটা সুখে কাটাও। কভি নেই। আমি আবারও বলছি, আমি তা পারবো না। যদি ওয়াকাকের পথ বাতলে দাও তো দাও, নইলে আমি চললাম। আমি নিজেই খুঁজে নেব সে পথ। কি এত বড় স্পর্ধা? হ্যাঁ, শেহজাদি লতিফার মুখের উপর না বলা? বেশ, তবে নে,
লতিফা হাত মুঠো করে নিজের মুখের কাছে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে। তারপর সেই মন্ত্র যেন ছুঁড়ে দেয় শাহজাদা হীরার দিকে। শাহজাদা হীরা ছিটকে পড়ে যায় মাটিতে, মাথাটা ঠুকে যায় পাথরের মেঝেতে। মাথার পিছনে ব্যথা লাগে তার। শাহজাদা চিৎকার করে মাথার ব্যথায় হাত বোলানোর চেষ্টা করে, কিন্তু হাত ওঠে না। শরীরের সব শক্তি প্রয়োগ করেও হাত ওঠাতে পারে না শাহজাদা। শাহজাদি লতিফা শাহজাদের কাণ্ড দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে। যে মেয়ের কথা একটু আগেই সুরের ঝংকার মনে হচ্ছিল, তার অট্ট হাসি যেন অসহ্য মনে হয় শাহজাদার। শাহজাদি লতিফা হাসি থামিয়ে মৃদুমন্থর গতিতে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা শাহজাদার মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই খেয়াল করে শাহজাদা, এ কি, আমি 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 হরিণ হয়ে গেছি। এ কি জাদু! এ তো রূপকথায় শুনেছি এরকম হয়। শাহজাদার মনের কথা বুঝে ফেলে শাহজাদি লতিফা। মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ শাহজাদা হীরা, তোমাকে আমি আমার মালিক করতে চেয়েছিলাম। জীবনের সব সুখ দিতে চেয়েছিলাম, সব সুখ। কারণ কি জানো? কারণ তোমাকে আমার ভালো লেগেছিল। প্রথম দেখাতেই মনে হয়েছিল তুমি আমার কত আপন। কিন্তু তুমি তুমি আমায় প্রত্যাখ্যান করলে, আমায় অপমান করলে, আমায়। শুধু তাই নয়, আমার ভাবনার অপমান করলে। এবার শাস্তি তো ভোগ করতেই হবে। ভোগ করো, থাকো বাকি জীবনটা হরিণ হয়ে। এই আমি তোমার শিঙে চিহ্ন জুড়ে দিলাম। শাহজাদি লতিফা নিজের আঙুল থেকে একটা আংটি বের করে পরিয়ে দেয় শাহজাদার শিঙে। আংটিটা শক্ত হয়ে আটকে যায়। শাহজাদা চেষ্টা করেও সে আংটি খুলতে পারে না। অসহায় শাহজাদা গো গো শব্দ করে নিজের প্রতিবাদ জানায়। আবারও অট্টহাসিতে ফেটে পড়ে লতিফা। মূর্খ শাহজাদা, লতিফার প্রস্তাব উপেক্ষা করার ফল তো ভোগ করতেই হবে। ভোগ করো, থাকো লতিফার বাগানে হরিণ হয়ে। যাও যাও, দেখো ওখানে তোমার মতো আরো কত মূর্খ সুখে শান্তিতে কচি কচি ঘাস খেয়ে হরিণের জীবন কাটাচ্ছে। যাও শাহজাদা হীরা, যাও যাও, তাদের সঙ্গে গিয়ে খেলা করো। যাও যাও যাও। লতিফা হরিণ হীরার পিঠে আলতো হাত ছোঁয়ায়। তার হাতের ছোঁয়ায় যেন বিদ্যুৎ খেলে যায় হরিণ হীরার সারা শরীরে। ছুটে পালায় সে। তার পালানো দেখে অট্টহাসিতে হেসে পড়ে শাহজাদি লতিফা। প্রাসাদের বাগানের মধ্যেই একদিকে এক আঙুর বাগানে গিয়ে ঢোকে হরিণ হীরা। তাকে যেন না চাইলেও সেখানেই ঢুকতে হয়। কোনো এক অদৃশ্য শক্তি তাকে তাড়িয়ে নিয়ে ঢুকিয়ে দেয় সেই বাগানে। সে ঢুকতেই দেখে বাগানে আরও বেশ কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে সকলেই থমকে যায়। একে একে সকলে এগিয়ে এসে দাঁড়ায় সারিবদ্ধভাবে। তারা দেখতে থাকে হরিণ হীরাকে। হরিণ হীরা তাদের মনের ভাব বুঝতে পারে না। ভয় হয় তার। ওরা তাকে মারবে না তো? ভয়ে দিগ্ভ্রান্ত হয়ে ছুটতে শুরু করে হরিণ হীরা। ছুটতে ছুটতে একটা পাঁচিলের কাছে আসতেই পাঁচিলে একটা গর্ত চোখে পড়ে। হরিণ হীরা থমকে দাঁড়ায়। তাহলে ওই কি তার পালাবার পথ? কিন্তু হরিণ হয়ে পালিয়ে লাভ কি? পিছনে তাকিয়ে দেখে একবার, আর কোনো হরিণ তাকে অনুসরণ করছে না। নিশ্চিন্ত হয় হরিণ হীরা। আবার গর্তটার দিকে ফিরে ভাবে কিছুক্ষণ। শেষে অন্যদিকে পা বাড়ায়, কিন্তু দু চার কদম গিয়ে
আবার ফিরে আসে গর্তের কাছে। এক পা দু পা করে এগিয়ে শেষে গর্তটার মধ্যেই গলিয়ে দেয় নিজের গোটা শরীরটা। পাঁচিলের অন্যদিকে সবুজ মাঠ দিগন্ত বিস্তৃত। মুক্তির আনন্দ ছলকে ওঠে হরিণ হীরার বুকে। সে ছুটতে শুরু করে, দূরে, আরো অনেক দূরে ছুটে যেতে থাকে। পেছনে পড়ে থাকে শেহজাদি লতিফার প্রাসাদ। অনন্ত সবুজ মাঠ পেরোতে থাকে হরিণ হীরা। হাঁপ ধরে যায় তার, তেষ্টায় গলা কাঠ হয়ে যায়। তবুও সে ছুটে চলে মুক্তির দিশায়, ছুটে চলে শেহজাদি লতিফার থেকে আরো দূরে। কিন্তু হঠাৎ দাঁড়িয়ে পড়ে হরিণ হীরা, চারদিকে তাকিয়ে দেখে সে আবার এসে পড়েছে যেখান থেকে শুরু করেছিল সেই আঙুর বনে। আবার অন্য হরিণরা এগিয়ে এসে দাঁড়ায় তার সামনে সারিবদ্ধভাবে। তারপর আবার ভোর হয়ে গেল। জি হুজুর। চলি তাহলে, রাতে আবার আসবো। আজ কিছু না জিজ্ঞেস করেই যে চলে যাচ্ছেন হুজুর? কি জিজ্ঞেস করব? না, এই যে রোজ রোজ জানতে চান আপনি কি হলো তারপর। করে কি লাভ? তোমার আপা তো বলবে না। তাই নাকি আজকের কাহানি ভালো লাগেনি? কাহানিটা শুনেছেন তো মন দিয়ে? বেহেন আবার? এটা আমার আর ওর ব্যাপার, তুমি বকো না ওকে। ওকে আমি প্রমাণ দিয়ে যাই কাহানি শুনেছি কিনা। আমি বলে দিচ্ছি তোমায় দুনিয়াজাদ, তুমি মিলিয়ে নি। শেহজাদা ওই হরিণ থাকবে না, আবার শেহজাদা হবে। সে তো হবেই, আপার আগের গল্পগুলোতেও তো তেমনই হয়েছে। কিন্তু আপনি কি বলেন, ওয়াকাক যেতে পারবে শেহজাদা? আলবাত পারবে, না পারলে যে কাহানি হবে না। আর যদি পথে অন্য কাউকে ভালো লেগে যায়, তাকে ভালোবেসে ফেলে, তখন? সেটা হবে না, তাই না বেগম? শাদিটা ওই শেহজাদি মুরার সঙ্গেই হবে শেহজাদার। তা কি করে বলি বলুন তো হুজুর? আগের কাহানিতেই তো নূরকে নিয়ে এত কাণ্ড করলো হোসেন। এদিকে শাদি হলো জিনিয়ার সঙ্গে, আর জিনিয়ার সঙ্গে শাদি করেই আখেরে কিছু লাভ হলো হুসেনের। সে তো ভুলেই গেল নূরকে। মানে তুমি বলছো এই কাহানির নায়িকা এখনো আসেনি, এবার আসবে? আসতেই পারে, আবার নাও আসতে পারে। আবার হুজুর, একাধিক নায়িকাও তো থাকতে পারে কাহানিতে। উফ, থাক বেগম, আমি এখন যাই। আর কিছুক্ষণ থাকলে। আচ্ছা, তোমার কাহানিগুলো ভালো জায়গায় শেষ করতে পারো না কেন বলো তো বেগম? ঠিকই তো, ঠিক এমন জায়গায় এসে শেষ হয় কাহানিগুলো। আরে হরিণ থেকে তো মানুষ হবেই শেহজাদা, সেটা বুঝি। আরব্য রজনীর কাহানির দস্তুর তেমন, মাঝে একটু কষ্ট পাবে এই যা। কিন্তু আবার এই একাধিক নায়িকার ব্যাপারটা কি, পরের পর্বে জানা যাবে হয়তো। এই পর্বের এখানেই ইতি। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, হীরা, সায়ন্তন ঘোষ, মুরা, দিতিপ্রিয়া রয়, দরবেশ, সৌভিক গুহ সরকার, লতিফা, সঙ্গীতা গাঙ্গুলি, মাতিয়া, চিত্রাঙ্গী রয়, কামস, স্পন্দন দাস। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট।
মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন